এই সমাজকে যদি এর পরে কেউ অন্তত এখানে যারা আছেন তাদেরকে যদি কেউ বহুজন সমাজের জায়গায় বহুজন সমাজ বলে, আই এম দ্য ফার্স্ট ম্যান, আমি প্রথম আপত্তি করব। আজকের এখানে যারা উপস্থিত আছেন তারা বহুজন সমাজ, নট ভোজন সমাজ। তার কারণ ভোজনের পরেও একটা চেয়ার খালি নেই, যেটা ভোজনের আগে ছিল ভর্তি, এখনো সেই একই রকম আছে। স্যালুট এই বহুজন সমাজকে, স্যালুট যাদের এই নিষ্ঠা, যাদের এই একাগ্রতা, বড় কিছু করার লক্ষ্যে যারা এরকম প্রতিশ্রুতিবদ্ধ, যারা দৃঢ় মানসিকতা নিয়ে আজকের এই দুর্যোগের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তারা প্রত্যেকটি লোক এক একজন যোদ্ধা, প্রত্যেকটি লোক এক একজন কমান্ডার। তারা তার সমাজকে নেতৃত্ব দেবে। এই নেতৃত্ব মানেই কমান্ডার। একটা যোদ্ধা বলছে এই কারণে, যুদ্ধ করে যে সে যোদ্ধা। এখানে যারা আছেন, আই ডু বিলিভ, কেউ মনে করেন না যে তিনি একজন যোদ্ধা নন। আমি সেই বার্তাটা বলব। যোদ্ধা কেন এটা মনে করার কোনো কারণ নেই যে আমরা সিম্পল একটা কনফারেন্স করছি, একটা সম্মেলন করছি, কিছু লোক বক্তৃতা করলেন, শুনলাম, খেলাম, চলে গেলাম। এটা সেই বিলাসিতার জায়গা নয়, এটা যুদ্ধের ময়দান। এই জন্য আমি বলেছি যোদ্ধা। কেন যুদ্ধ? কেন যুদ্ধ? দু কথাই বলতে হয়। বাবা সাহেব বলেছিলেন যখন ভারতের স্বাধীনতা আন্দোলন চলে, যে উচ্চবর্ণীয় লোকেরা বা কংগ্রেস নামটা ধরেই তিনি বলেছিলেন, কংগ্রেস যে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছে সেটা তাদের স্বাধীনতার যুদ্ধ, সেটা তাদের স্বাধীনতার আন্দোলন, ওটা আমাদের স্বাধীনতার আন্দোলন নয়। আমাদের স্বাধীনতার আন্দোলন আমাদেরকে লড়তে হবে বলেছিলেন। পুরো গোটা কথা বাবা সাহেব। সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি? পেয়েছি কি? ইয়েস অর নো? তারপরে আমরা স্বীকার করে নিচ্ছি আমরা পরাধীন। ব্রিটিশের অধীন ছিল উচ্চবর্ণীয়রা, উচ্চবর্ণীয়ের অধীনে ছিলাম আমরা, অর্থাৎ গান্ধীরা ছিলেন ব্রিটিশের গোলাম আর আমরা ছিলাম গান্ধীজিদের গোলাম। তার মানে গোলামের গোলাম, অর্থাৎ গোলাম অশ্ব গোলাম। ব্রিটিশের গোলাম ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা পেয়ে গেছে। গান্ধীর গোলাম কি স্বাধীনতা পেয়েছে? গান্ধীদের হাত থেকে গান্ধীর গোলামরা স্বাধীনতা পেয়েছে? স্বাধীনতা পেতে গেলে কি করতে হয়? যুদ্ধ। বিনা যুদ্ধে পৃথিবীর ইতিহাসে কোনো এরকম নজির নেই কোনো একটা জাতি গোষ্ঠী, কোনো একটা দেশ স্বাধীনতা পেয়েছে। আছে? আছে? বিনা রক্তপাতে কোনো জাতি স্বাধীন হয়েছে আজ পর্যন্ত কোনো সাক্ষী আছে? বিনা রক্তপাতে যখন কোনো স্বাধীনতার সাক্ষী নেই পৃথিবীর ইতিহাসে, আমরা এক ফোঁটা ঘাম জড়াতে রাজি নই, আমরা কি করে স্বাধীনতা পাবো? তাই আমি বলছি আজকে যারা এখানে এসছেন, এরকম ভয়ঙ্কর প্রকৃতি বিরূপ এই প্রতিকূলতার মধ্য দিয়ে যারা এখানে এসছেন, তারা সেই স্বাধীনতা সংগ্রামের এক একজন কমান্ডার, এক একজন যোদ্ধা। তাই আমি বলছি এটা বহুজন সমাজ। বহুজন সমাজ এই জন্য যে অন্তত এখনো পর্যন্ত আমি নিচে গিয়ে রেকর্ড দেখে এসেছি, সেই রেকর্ডে 90টার মতন প্রতিনিধি বিভিন্ন কমিউনিটি থেকে এখানে এসছেন। যে কথা আমি একটু আগে প্রথম সেশনে বলেছিলাম, যে আমাদের বিচ্ছিন্নতাই আমাদের দুর্বলতা, আমাদের বিচ্ছিন্নতাই ওদের শক্তি, আমাদের ঐক্য আমাদের শক্তি, আমাদের ঐক্য ওদের দুর্বলতা। তাই যে এতগুলো কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি এখানে এসছেন, এই প্রত্যেকটা কমিউনিটি থেকে যে প্রতিনিধিরা এসছেন তারা এক একজন কমান্ডার, এক একজন যোদ্ধা, এক একজন সেনাপতি আমাদের স্বাধীনতা যুদ্ধে। এবং এই জন্য বলছি, এই যে ভোজন সমাজ থেকে বহুজন সমাজে পরিণত হচ্ছে আমাদের মানুষ, ব্যাপারটা একটু বুঝতে হবে। খেয়ে দিয়ে সব চলে যায় ভোজন সমাজ, খাওয়া দাওয়ার পরেও সব এক জায়গায় বসে থাকে বহুজন সমাজ, অর্থাৎ ইউনিফিকেশন। এই যে বহুজন মানে কি? যেটা বুদ্ধ বলেছিলেন, চরত ভিক্ষুষবে চারিকং বহুজন হিতায় বহুজন শিখায় তানু হিতায় লোকানুকম্পায় আদি কল্যাণ মধ্য কল্যাণ অন্ত কল্যাণ। কি বলেছিলেন বুদ্ধ? মানে কি? বহুজন হিতায়, পালি ভাষায়, আমি সংস্কৃত বলিনি,
পালি ভাষায়, যেটা আমাদের সমস্ত ভাষার মাদার। একটা ছোট্ট প্রসঙ্গ বলে রাখি এখানে, এসে গেছে যখন প্রসঙ্গটা, তারপরে আবার মূল জায়গায় চলে যাব। আমাদের স্কুল কলেজে পড়ানো হয়েছে, আমি একদিন অনার্সের ক্লাসে আমি টিচারকে প্রশ্ন করেছিলাম যে স্যার আপনারা বলছেন বা আমরা সবসময় পড়ে এসেছি, আমাদের শেখানো হয় যে সংস্কৃত ভারতের সকল ভাষার জননী। যদি সংস্কৃত সকল ভাষার জননী হয়, তাহলে সেই জননীর জননী দিদাটাকে বা ঠাকুমাটাকে বলা হয় কি কখনো? মা আছে, মায়ের মা আছে, তাহলে মা যদি হয় সংস্কৃত, তাহলে ঠাকুমা বা দিদিমাটাকে সেটা কিন্তু বলে না। বলে কি? শুনেছেন কোথাও? পালি ভাষা, ভারতের সমস্ত ভাষার ঠাকুমা বা দিদিমা শুনেছেন কখনো? আমি বলছি, শুনে যান এবং আপনারা বলবেন। এনিওয়ে, তো জায়গায় চলে আসে। সেই যে বহুজন, বুদ্ধের ভাষায় বহুজন, এই বহুজন কারা? আজকে আমরা জাতির নিরিখে, জাতির ভাগের নিরিখে আমরা 5টা জাতি এক জায়গায় উপস্থিত হয়ে বলি বহুজন, বা বলি আমি একজন বহুজন সমাজের সদস্য। ইট ডাজ মিন আমি আমার কমিউনিটিকে অন্য কমিউনিটির সঙ্গে জুড়ে নিয়ে আমি নিজেকে বহুজন বলি। প্র্যাকটিক্যালি বহুজন মানে হলো, এটা সবাই জানেন, তবু আমি আবার বলছি, বহুজন মানে ইংরেজিতে যেটাকে আমি বলি মেজরিটি। নট অনলি সিম্পল মেজরিটি, বাট ইমেন্স মেজরিটি। ইমেন্স মেজরিটি, শুধু মেজরিটি নয়। যে কথা একটু আগে বলছিলেন, আমরা মূল্যবাসী, আমরা 85 মূল্যবাসী, আমরা 85 মূল্যবাসী। প্রসঙ্গটার থেকে একটু সামান্য সাইডে গিয়ে বলছি, আমরা মুখে বলি আমরা 85, বর্তমানে 85 থেকে 90 এরকম একটা অ্যাভারেজে আমরা ধরি, বলে নিই। আচ্ছা বন্ধু, একটা জিনিস বলুন তো, আমরা যদি 85 হই আর আমরা বলে বেড়াই যে আমরা 85% গোলাম, নিজেদেরকে আমরা নিজেদেরকে গোলাম বলবো, তো আমরা যদি নিজেদেরকে গোলাম বলি, তাহলে প্রভুকে ক্লিয়ার হিসাবে একদম পরিষ্কার, বসরি দিই একদম পরিষ্কার, আমরা নিজেদেরকে গোলাম বলছি, তাহলে একটা প্রভু আছে, একটা মালিক আছে। মালিকটাকে এই 85% বাইরে যারা আছে তারা মালিক। 100-র উপরে তো আর যাবে না, 100-র বাইরে তো যাবে না। তাহলে 85% আমরা যদি গোলাম হই, তাহলে 85% বাইরে যে 15% সেটা আমাদের মালিক। ওই 15% আমরা গোলাম। কি আশ্চর্য, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির দেখা যায় না কোথাও যে মেজরিটি গোলাম থাকে, মালিক থাকে অল্প সংখ্যক। তাহলে সেই মালিকদের কি কোয়ালিটি আছে? 15% বা 10% মালিকের কি কোয়ালিটি আছে যে 90% তার আগে 1000 বছর ধরে গোলাম করে রাখতে পেরেছে? গোলামরা তার বিরুদ্ধে রিটেলিয়েট করছে না, বিদ্রোহ করছে না। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এই প্রশ্নটা কি মনে আসে? এই প্রশ্নটা আমাদের মনে আসে? প্লিজ আনসার মি, ইয়েস অর নো। আসে? যদি আসে, তার কারণটা কি? আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই ডাক্তার দেখার জন্য, ডাক্তার জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরেই যখন ডাক্তার জিজ্ঞেস করেন কি খেয়েছেন, বৃষ্টিতে ভিজেছেন কিনা, ঠান্ডা লেগেছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন করেন। অর্থাৎ তিনি জানতে চান যে জ্বরের কারণটা কি, রাইট? তারপরে উনি প্রেসক্রিপশন লেখেন যে এই ওষুধটা খাবেন, ঠিক হয়ে যাবে। আমরা কারণটা খুঁজি না। কেন? কেন আমরা গোলাম? এই কেনটা নিয়ে আমরা কেন প্রশ্ন করি না নিজেদেরকে? এই প্রশ্নটা খোঁজার জন্য কোনো ব্রাহ্মণের কাছে যেতে হবে না, প্রশ্নটা নিজেকে নিজে করুন। যদি উত্তর পেয়ে যান তো খুব ভালো কথা, না পেলে আমাদের কাছে আসবেন, এখানে আসবেন। এই মূল্যবাদী বহুজন ঐক্য মঞ্চ এটা শুধু একটা সংগঠনও নয়, এটা আমাদের মানুষকে শিক্ষিত করার একটা ইউনিভার্সিটি। মূল্যবাদী বহুজন ঐক্য মঞ্চ আমাদের মানুষকে শিক্ষিত করার ইউনিভার্সিটি। মূল্যবাদী বহুজন মানুষকে শিক্ষিত করার অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ। এখানে আমরা আমাদের মানুষকে একটা বাজে কথা বলি, কেউ কিছু মনে করবেন না, কাউকে ছোট করার বা হেয় করার জন্য বলছি না। আমরা আমাদের লেখাপড়া জানা মানুষকে শিক্ষিত করি। আমি শিক্ষিত মানুষকে বললাম না, কিন্তু আমরা আমাদের লেখাপড়া জানা মানুষকে শিক্ষিত করি। তো লেখাপড়া জানা মানুষ তো এমনিতেই শিক্ষিত ন। লেখাপড়া জানা মানুষ একাডেমিক্যালি শিক্ষিত, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত। অধিকারের ক্ষেত্রে, নিজের স্বাধীনতার ক্ষেত্রে যে শিক্ষা প্রয়োজন, সেই শিক্ষায় আমরা কতটুকু শিক্ষিত?
যেটাকে বুনিয়াদী শিক্ষা বলা হয়। কতটা শিক্ষিত সেই বুনিয়াদী শিক্ষায় আমরা? কতটা? প্রয়োজনের তুলনায় অত্যন্ত নিম্নমানের। যদি আমরা আমাদের বুনিয়াদী শিক্ষায় শিক্ষিত হতে পারতাম, তাহলে আমাদের এই 85% বা 90% মানুষ মাত্র 10%-এর গোলামগিরি করতে হতো না। আমাদের লড়াইটা ওইখানে। একটু পরে আবার হয়তো দু একটা কথা বলতে হবে, পরে আবার আমি বলবো। আমি যে কথা বলতে শুরু করেছিলাম এটাকে শেষ করবো ভাবছিলাম আর 2-3 মিনিটের মধ্যে, 4 মিনিটের মধ্যে। জাতিতে আমাদের সব থেকে দুর্বলতাটা কোন জায়গায়, অর্থাৎ সেই রোগটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে পারলেই আমাদের সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। সেই জায়গাটায় আমরা মূল্যবাহী বহুজন ঐক্য মঞ্চ যেহেতু একটা সংগ্রামের পার্ট, অর্থাৎ প্রতিবাদের পার্ট, এটা বাইরে সাধারণের জন্য, কিন্তু এই সংগঠনে যারা ব্লাড লাইন, এই সংগঠনকে যারা নেতৃত্ব দেবেন, আমাদের মানুষকে যারা নেতৃত্ব দেবেন, এই সমাজকে যারা নেতৃত্ব দেবেন, সবাইকে দিয়ে হয় না, কিছু মনে করার কারণ নেই, সবাই নেতা হতে পারে না, এটা ঘটনা। কিন্তু যারা নেতৃত্ব দেবেন, যারা সামনের সারিতে দাঁড়িয়ে তার সমাজকে নেতৃত্ব দেবেন, যে কথা আমরা বলি যে আই মাস্ট নট স্পেয়ার মাই রেসপন্সিবিলিটি টু বি আ লিডার অন দ্য আদার হ্যান্ড, অর্থাৎ আমরা আমাদের সমাজের নেতৃত্ব অন্যের হাতে ছেড়ে দিতে পারি না। সে যদি নেতৃত্ব না দেয়, সে যদি গদ্দারি করে, আপনার সমস্ত আন্দোলন ধুলোয় মিশে যাবে। সুতরাং উই মাস্ট প্রমিস, আমরা শপথ নেব যে আমার সমাজের নেতৃত্ব আমি দেব। রাইট? একথায় রাজি? আমার সমাজের নেতৃত্ব আমি দেব, কারণ আমার সমাজের ব্যথা বেদনা সব থেকে আমি বেশি জানি, অন্য কেউ জানে না। আমার সমাজের দুঃখ, আমার সমাজের হাসি কান্না, আমার সমাজের চাওয়া পাওয়া, আমার সমাজের আনন্দ বেদনা আমার থেকে কি বেশি জানবে? 1000 বছরের কষ্ট বংশানুক্রমে বয়ে বেড়াচ্ছি, আর কতদিন? যে কথা একটু আগে বলছিলাম, এর আগে ওই ছেলেটিকে যখন মঞ্চে ডেকেছিলাম, আমি একজন শিডিউল কাস্টের কনস্টিটিউশন ক্রাইটেরিয়া, অর্থাৎ সংবিধানে কি নির্দেশনামা আছে যে একজন কিভাবে, কেন একজনকে শিডিউল কাস্ট বলা হবে, সেটা কম বেশি সবাই জানেন, সবাই না জানলেও কম বেশি কিছু লোকে জানেন। সেখানে যে কথা লেখা আছে সেটা মোটেই সম্মানজনক নয়, মোটেই মর্যাদার দ্যোতক নয়। তাহলে যে কথা বলছিলাম, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, যেটা বাস্তব সেটা বলছি। আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আপনি মাতৃগর্ভে, যখন আপনার নির্মাণ কার্য চলছে, আপনি যখন মাতৃগর্ভে ধীরে ধীরে বড় হচ্ছেন, তখন থেকেই আপনার কপালে এবং পিঠে একটা অদৃশ্য স্ট্যাম্প লেগেছে, তার নাম শিডিউল কাস্ট, মানে ছোট লোক। এই ছোট লোকটা আমি বলছি না। আপনি যে ধর্ম এবং জাতিতে আছেন, যে ধর্মীয় আঙ্গে কি আপনার পরিচয়, অর্থাৎ জাতি পরিচয়, ধর্মের আঙ্গে কি জাতি পরিচয়, সেখানে আপনাকে জন্মের আগে মাতৃগর্ভ থেকে আপনার পিঠে এবং কপালে একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে, একটা ছোট লোক, একটা অপদার্থ। মৃত্যুর পরে পর্যন্ত যখন অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, তখন ব্রাহ্মণ কি শব্দ উচ্চারণ করে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় শুনেছেন? উচ্চারণ করার পরে ব্রাহ্মণকে ডেকে জিজ্ঞেস করুন, এই এর বাংলা মানে বলবে না আপনাকে, অমুক দাসস্য পুত্র, দাস। মরার পরেও আপনি দাস, আপনার লাশটা পর্যন্ত ছোট লোক দাস। না, এটা হাততালি দেওয়ার বিষয় নয়, এটা বোঝার বিষয়। এইবারে প্রশ্ন হচ্ছে, আমি এইভাবে দাস হয়ে জন্মেছি, আমার বাবা এইভাবে দাস হয়ে জন্মেছে, আমার সন্তান দাস হয়ে জন্মাবে, তার সন্তান দাস হয়ে জন্মাবে। হাউ লং? কতদিন? গর্জে উঠবেন না? এই মর্যাদার জায়গা পুনরুদ্ধার করবেন না? আপনারা দাস ছিলেন না, আপনাদেরকে দাস বানানো হয়েছে। যে দাস আপনাকে বানিয়েছে সে আপনার শত্রু। কারা বানিয়েছে? ওই 15%।
এই 15% আপনার শত্রু, আর এই 15%-এর বিরুদ্ধে আপনার যুদ্ধ, আপনার স্বাধীনতার যুদ্ধ। তাই আমি বলেছি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকে এক একজন যোদ্ধা। ধন্যবাদ।